হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বিসিএস ইংলিশ ফিডারে। বিসিএসের সিলেবাস অনুযায়ী প্রিলিমিনারিতে ইংরেজির মোট ৩৫ নম্বরের মধ্যে ইংলিশ গ্রামারে থাকে ২০ নম্বর এবং বাকি ১৫ নম্বর থাকে ইংলিশ লিটারেচারে। আমি আমার এই ইউটিউব চ্যানেলে ইংলিশ গ্রামার এবং ইংলিশ লিটারেচার নিয়ে আলোচনা করব, যাতে বিসিএস প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষার্থীরা ইংরেজি বিষয়ে কিছুটা হলেও উপকৃত হন। আজ আমি ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি আমার পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি জয়ন্ত বসাক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি। আমার এই ইউটিউব চ্যানেল খোলার মূল লক্ষ্যই হচ্ছে যাতে বিসিএস পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ে যাবতীয় যত ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর একটা সমাধান আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, যাতে আপনাদের বিসিএস প্রিপারেশন নেওয়াটা সহজতর হয়, বিশেষত ইংরেজি সাবজেক্টে। তো চলে যাচ্ছি আজকে আমাদের মূল আলোচনায়। আজ আমরা গ্রামারের কিছু শর্টকাট টেকনিক সম্পর্কে জানব। আজ আমাদের আলোচনার টপিক হচ্ছে গ্রামার না জেনে কিভাবে আমরা সহজে জিরান্ড এবং পার্টিসিপল চিনতে পারি। বিগত বছরের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্রগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে প্রায় প্রতি বছরই জিরান্ড এবং পার্টিসিপল বিষয়ে একটা না একটা প্রশ্ন এসেই থাকে। এবং ইংলিশ গ্রামারে যত ধরনের কনফিউজিং টপিক আছে তার মধ্যে এটা একটা, কারণ জিরান্ড এবং পার্টিসিপল অনেক সময়ই দেখতে একই রকম হয়, তাই একটি নির্দিষ্ট সেন্টেন্স থেকে কোনটি জিরান্ড আর কোনটি পার্টিসিপল সেটা চেনা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই কনফিউশনটা কিভাবে সহজে দূর করা যায় সেই বিষয়েই আজকের আমার এই ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, এতে করে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আপনাদের যে কনফিউশন সেটা চিরতরে দূর হবে। তবে বিশেষ দ্রষ্টব্য, আমার আজকের টপিক হচ্ছে গ্রামার না জেনে কিভাবে জিরান্ড এবং পার্টিসিপল চেনা যায়। এক্ষেত্রে গ্রামারের আলোচনাটা কিন্তু মুখ্য নয়। আমি এখানে গ্রামার তেমনভাবে আলোচনা করব না, বরং জিরান্ড এবং পার্টিসিপল চেনার কিছু সহজ ট্রিক্স আপনাদের শিখিয়ে দেব, যাতে আপনারা গ্রামার বা পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি ভালো মতো নাও জেনে থাকেন, যদি পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনাদের তেমন করে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া নাও থেকে থাকে, তাও যেন আপনারা পরীক্ষায় যদি জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে প্রশ্ন আসে আপনারা যেন তার আনসার করতে পারেন। আমরা সবাই জানি বা অনেকেই জানি যে জিরান্ডের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু সমস্যা হলো প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রেও কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। পার্টিসিপল ৩ ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমার আজকের এই ভিডিওতে আমি শুধু প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করছি, কারণ প্রেজেন্ট পার্টিসিপলের চেহারার সাথে জিরান্ডের চেহারার যথেষ্ট মিল রয়েছে, কারণ দুটোতেই ভার্বের সাথে আইএনজি থাকে। এই ক্ষেত্রে কনফিউশনটা সবচেয়ে বেশি হয়, কারণ তখন অনেকেই আমরা জিরান্ড আর পার্টিসিপলকে আলাদা করতে পারি না। তাহলে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল উভয়ের ক্ষেত্রেই যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, দুইটাকে আলাদা করব কিভাবে, বা দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? আমাদের মনে রাখতে হবে একটি বাক্যে জিরান্ড নাউনের কাজ করে, অপরদিকে পার্টিসিপল একটি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। কিন্তু আমরা যারা সেন্টেন্স দেখে নাউন আর অ্যাডজেক্টিভ আলাদা করতে পারি না, অর্থাৎ কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ সেটা আমরা সেন্টেন্স দেখে বুঝতে পারি না, তাদের জন্য পার্টিসিপল আর জিরান্ড চেনার উপায় কী? নো টেনশন, পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনাদের তেমন ভালো ধারণা না থাকলেও আপনারা কিন্তু চাইলেই জিরান্ড ও পার্টিসিপল আলাদা করতে পারবেন। সেই উপায়টি আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। দুইটি উপায় আছে, আমি প্রথম উপায়ে যাচ্ছি। প্রথমেই আমরা একটা উদাহরণ দেখে নিই। উদাহরণটি হচ্ছে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এবারে দ্বিতীয় উদাহরণটি খেয়াল করুন, আই স এ ওয়াকিং ম্যান। দুটি বাক্যই ভালো করে দেখুন, দুটিতেই কিন্তু ওয়াকিং শব্দটা আছে। এই দুটো সেন্টেন্স থেকেই ওয়াকিং শব্দটিকে সরিয়ে দিন এবং তার বদলে ওয়াকিংয়ের জায়গায় দিস শব্দটি ব্যবহার করুন। অর্থাৎ দুইটি বাক্যেই ওয়াকিং শব্দটিকে দিস দিয়ে রিপ্লেস করুন। তাহলে দেখুন তো এখন বাক্য দুটির চেহারা কেমন হয়। দিস ইজ আ গুড এক্সারসাইজ, যেটা আগে ছিল ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এবং দ্বিতীয় বাক্যটি দাঁড়ায় আই স এ দিস ম্যান, যেখানে আগে সেটি ছিল আই স আ ওয়াকিং ম্যান। দিস ইজ আ গুড এক্সারসাইজ, এই বাক্যটির দিকে খেয়াল করুন। এই বাক্যটি কিন্তু একটি অর্থপূর্ণ বাক্য। দিস ইজ আ গুড এক্সারসাইজ অর্থাৎ এই হয় একটি ভালো ব্যায়াম। অপরদিকে আই স এ দিস ম্যান, এটি একটি অর্থহীন বাক্য। এখন আমি সেই উপায়ের কথাই বলতে যাচ্ছি যেটা ছিল উপায় 1, অর্থাৎ
পার্টিসিপল এবং জিরান্ড চেনার প্রথম উপায়, ভার্ব প্লাস আইএনজিকে দিস দিয়ে রিপ্লেস করলে যদি অর্থপূর্ণ বাক্য তৈরি হয় তবে সেটি হবে জিরান্ড। যেমন উপরের উদাহরণটি দেখুন, দিস ইজ আ গুড এক্সারসাইজ, আগে এটি ছিল ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজিকে সরিয়ে দিয়েছি, সেই জায়গায় দিস বসিয়েছি এবং বাক্যটি হয়েছে দিস ইজ আ গুড এক্সারসাইজ এবং এটি একটি অর্থপূর্ণ বাক্য। তাহলে রুল কি বলছে যে ভার্ব প্লাস আইএনজিকে দিস দিয়ে রিপ্লেস করলে যদি অর্থপূর্ণ বাক্য তৈরি হয় তবে সেটি জিরান্ড। সেই হিসেবে দিস ইজ আ গুড এক্সারসাইজ অর্থাৎ ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিং হচ্ছে জিরান্ড। অপরদিকে ভার্ব প্লাস আইএনজিকে দিস দিয়ে রিপ্লেস করলে যদি অর্থপূর্ণ বাক্য তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে সেটি হবে পার্টিসিপল। পরের বাক্যটা খেয়াল করুন, এখানে আছে আই স এ দিস ম্যান, এই দিসের জায়গায় আবার আমরা ওয়াকিংটাকে বসিয়ে দিই, আই স এ ওয়াকিং ম্যান। তাহলে আই স এ দিস ম্যান এখানে যেরকম একটি অর্থহীন বাক্য তৈরি হয়েছে, তাই আমরা বলতে পারি আই স এ ওয়াকিং ম্যান, এখানে ওয়াকিং হচ্ছে পার্টিসিপল। কারণ এই বাক্যটার ক্ষেত্রে ওয়াকিংকে দিস দিয়ে রিপ্লেস করার পর বাক্যটার কোনো অর্থ তৈরি হয়নি, অর্থাৎ আই স এ দিস ম্যান এই বাক্যটির কোনোই অর্থ নেই, তাই আই স এ ওয়াকিং ম্যান এখানে ওয়াকিং হচ্ছে পার্টিসিপল। এবার আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা আগের একই নিয়মে জিরান্ড এবং পার্টিসিপল নির্ণয় করব। ডান্সিং ইজ মাই প্রফেশন, এই বাক্যটার দিকে খেয়াল করুন। এরপরে আরেকটি বাক্য, দে ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, দুটি বাক্যের নিচেই দেখুন ডান্সিংয়ের নিচে দাগ দেওয়া আছে। এবার এ দুটি বাক্যেই যে ডান্সিং শব্দ আছে সেই ডান্সিং শব্দটাকে দিস দিয়ে রিপ্লেস করুন ঠিক আগের মতোই। তাহলে প্রথম বাক্যটি দাঁড়ায়, আগে ছিল ডান্সিং ইজ মাই প্রফেশন, এখন হয়ে গেল দিস ইজ মাই প্রফেশন। এবং দ্বিতীয় বাক্যটি আগে ছিল দে ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, এখন হয়ে গেল দে ওয়েন্ট অ্যাওয়ে দিস। এবার দেখুন তো, দিস ইজ মাই প্রফেশন আর দে ওয়েন্ট অ্যাওয়ে দিস, এই দুইটা বাক্যের মধ্যে কোনটা অর্থপূর্ণ বাক্য এবং কোনটা অর্থহীন বাক্য? অবশ্যই আপনারা সকলেই বুঝতে পারছেন যে প্রথম বাক্যটি অর্থাৎ দিস ইজ মাই প্রফেশন এটি একটি অর্থপূর্ণ বাক্য এবং দে ওয়েন্ট অ্যাওয়ে দিস এই বাক্যটি অর্থহীন বাক্য। তাহলে বুঝতেই পারছেন দিস ইজ মাই প্রফেশন যেহেতু অর্থপূর্ণ বাক্য, তাই ডান্সিং ইজ মাই প্রফেশন এখানে ডান্সিংটা জিরান্ড। অপরদিকে দে ওয়েন্ট অ্যাওয়ে দিস এই বাক্যটা যেহেতু অর্থহীন বাক্য, তাই দে ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং এই বাক্যে যে ডান্সিং শব্দটি রয়েছে সেটি হচ্ছে পার্টিসিপল। এবার আমরা দ্বিতীয় উপায় নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যাবে দিস দিয়ে ভার্ব প্লাস আইএনজিকে রিপ্লেস করে আমরা চিনতে পারছি না যে কোনটি পার্টিসিপল আর কোনটি জিরান্ড। সেক্ষেত্রে আমরা দ্বিতীয় উপায়টিকে বেছে নিতে পারি জিরান্ড এবং পার্টিসিপল চেনার জন্য। দ্বিতীয় উপায়টি তাহলে কি? যেহেতু জিরান্ড এবং পার্টিসিপল এই দুটিরই উৎপত্তি একটি ভার্ব থেকে, এখন ভার্বটি দ্বারা যদি স্থির থাকা বোঝায় তাহলে সেটি হবে জিরান্ড, এবং যদি গতিশীল বা চলমান বোঝায় তাহলে হবে পার্টিসিপল। নিশ্চয়ই বুঝতে একটু কঠিন লাগছে, আশা করি এখন আপনাদের সামনে যে উদাহরণ তুলে ধরব সেটি দেখলেই আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথম উদাহরণটি দেখুন, দিস ইজ মাই স্লিপিং রুম, এখানে স্লিপিংয়ের নিচে দাগ দেওয়া। পরের বাক্যটি দেখুন, হি স আ স্লিপিং ক্যাট, এখানেও স্লিপিংয়ের নিচেই দাগ দেওয়া। দিস ইজ মাই স্লিপিং রুম এই বাক্যটার দিকে খেয়াল করুন, এখানে স্লিপিং দ্বারা বোঝাচ্ছে যে এটা আমার শোয়ার ঘর বা এটা আমার ঘুমের ঘর, ঘুমের জন্য তৈরি করা ঘর, কিন্তু তাই বলে আমি কিন্তু এখন ঘুমাচ্ছি না। তার মানে এখানে কোনো কাজ গতিশীল বা চলমান নেই, আমি বরং অন্য কাউকে দেখাচ্ছি যে দেখো এটা আমার ঘুমের ঘর। অপরদিকে হি স আ স্লিপিং ক্যাট মানে সে একটি ঘুমন্ত বিড়ালকে দেখতে পেল। এখানে স্লিপিং ক্যাট দিয়ে কিন্তু বোঝাচ্ছে যে বিড়ালটি আসলেই ঘুমাচ্ছে, অর্থাৎ ঘুমানোর ঘটনাটি কিন্তু এখন চলমান আছে বা গতিশীল আছে, অর্থাৎ বিড়ালটি এই মুহূর্তে ঘুমাচ্ছে। কিন্তু আগের বাক্যটিতে কিন্তু আমি ঘুমাচ্ছিলাম না, শুধু হয়তো কাউকে জানাচ্ছিলাম যে এটা আমার ঘুমের জন্য তৈরি করা ঘর। তার মানে প্রথম ক্ষেত্রে স্লিপিং দিয়ে স্থিরতা বোঝাচ্ছে, আর দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে স্লিপিং দিয়ে ঘুমের ঘটনাটি চলমান রয়েছে সেটি বোঝাচ্ছে। আগেই যেহেতু বলেছি যে স্থির বোঝালে সেটি হবে জিরান্ড, তাই প্রথম বাক্য অর্থাৎ দিস ইজ মাই স্লিপিং রুম এখানে স্লিপিং হচ্ছে জিরান্ড। অপরদিকে হি স আ স্লিপিং ক্যাট এখানে ঘুমের ঘটনাটি চলমান রয়েছে বা গতিশীল রয়েছে, এই কারণে এই বাক্যের ক্ষেত্রে স্লিপিং হচ্ছে পার্টিসিপল। একইভাবে এই উপায় অবলম্বন করে আমরা আরও দুটি বাক্য থেকে দেখে নেই কীভাবে জিরান্ড ও পার্টিসিপল আলাদা করা যায়। প্রথম বাক্যটি হচ্ছে আই লাইক হিজ গোয়িং দেয়ার, দ্বিতীয় বাক্যটি হচ্ছে আই স হিম গোয়িং দেয়ার। দেখুন দুটিতেই কিন্তু গোয়িং রয়েছে।
প্রথম বাক্যটির দিকে খেয়াল করুন, আই লাইক হিজ গোয়িং দেয়ার। প্রথম বাক্যটিতে সে আসলে কিন্তু সেই মুহূর্তে সেখানে যাচ্ছে না, বরং শুধু বলা হলো যে তার সেখানে যাওয়াটা আমি পছন্দ করি। তার মানে এই না যে সে এখনই সেখানে যাচ্ছে, আমি হয়তো শুধু কাউকে জানালাম যে তার সেখানে যাওয়াটা আমি পছন্দ করি। দ্বিতীয় বাক্যটি এবার দেখুন, এখানে বলা হচ্ছে আই স হিম গোয়িং দেয়ার, অর্থাৎ সে কিন্তু আসলেই ওই জায়গায় গিয়েছিল এবং তা আবার আমি দেখেওছি, অর্থাৎ তার সেখানে যাওয়ার ঘটনাটি সত্যিই ঘটেছে। তাই প্রথম বাক্যের ক্ষেত্রে গোয়িংটা কিন্তু স্থির, কারণ সে সেখানে যায়নি, আমি শুধু বলেছি তার যাওয়াটা আমি পছন্দ করি। তাই যেহেতু এই প্রথম বাক্যে আই লাইক হিজ গোয়িং দেয়ার, এই বাক্যটিতে গোয়িং দিয়ে স্থিরতা বোঝাচ্ছে, আসলে যাওয়া বোঝাচ্ছে না, তাই এটি হচ্ছে জিরান্ড। আবার দ্বিতীয় বাক্যটি আই স হিম গোয়িং দেয়ার, এখানে সে সত্যি সত্যিই গিয়েছে, তাই ঘটনাটি চলমান বা ঘটনাটি আসলেই ঘটেছে, এই কারণে এটি কিন্তু পার্টিসিপল। এবারে আমরা দেখে নেব পার্টিসিপল এবং জিরান্ড নিয়ে বিগত বছরগুলোতে আসা দুইটি প্রশ্ন, কিভাবে আমরা এই শর্ট টেকনিক অ্যাপ্লাই করে সমাধান করতে পারি। প্রথম বাক্যটি সেটি এসেছে 41তম বিসিএসে। সেই বাক্যটি হচ্ছে দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। এই বাক্যটির ক্ষেত্রে আপনারা প্রথম উপায়টি অবলম্বন করুন, অর্থাৎ ওয়াকিংয়ের জায়গায় দিস বসান এবং দিস বসিয়ে বলুন এই বাক্যের ক্ষেত্রে ওয়াকিং কি পার্টিসিপল নাকি জিরান্ড। আপনাদেরকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো ভাবার জন্য। আশা করি আপনারা উত্তর ভেবে বের করে ফেলেছেন, তাও আমি আপনাদের সমাধানটা করে দিতে চাই। ওয়াকিংয়ের জায়গায় দিস বসান, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ দিস, যেহেতু এটি একটি অর্থপূর্ণ বাক্য তাই এটি জিরান্ড। এরপর 11তম বিসিএসে এসেছিল একটি বাক্য, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এখানে রোলিং জিরান্ড না পার্টিসিপল। আপনাদের আবারও আমি 10 সেকেন্ড সময় দিলাম, একই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখুন তো আপনারা খুঁজে বের করতে পারেন কি না যে এটা জিরান্ড নাকি পার্টিসিপল। আশা করি আমার লেকচারটি যারা শুনেছেন সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। রোলিংয়ের জায়গায় দিস বসান, এ দিস স্টোন গ্যাদার্স নো মস, অর্থাৎ বাক্যটি অর্থহীন বাক্য, তাই এটি কিন্তু পার্টিসিপল। একটি বাক্যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে শব্দগুলো, সেই শব্দগুলোর অবস্থানের উপরও কিন্তু নির্ভর করে যে শব্দটি জিরান্ড হবে না পার্টিসিপল হবে। কিন্তু আমি সেই সব গ্রামারের জটিল আলোচনায় আজকে যেতে চাইনি, আমি আপনাদের আজকে শুধু জানিয়েছি কিভাবে পার্টস অফ স্পিচ না চিনেও, অর্থাৎ গ্রামার ভালো করে না জেনেও আমরা একটি বাক্য থেকে জিরান্ড বা পার্টিসিপল এগুলোকে শনাক্ত করতে পারি। আশা রাখছি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে গ্রামাটিক্যাল রুল ধরে ধরে জিরান্ড এবং পার্টিসিপল বুঝিয়ে আমি একটি লেকচার বা ভিডিও তৈরি করব। এই ভিডিওটি আসলে ছিল যারা আমরা গ্রামারে অত বেশি পারদর্শী নই, তারাও যেন একটি বাক্য থেকে জিরান্ড ও পার্টিসিপল চিনতে পারি খুব সহজে, তারই দুটি ট্রিক্স আমি আপনাদের শিখিয়ে দিলাম। এখানে গ্রামারের আলোচনা কম ছিল। আশা করি জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আমাদের যে কনফিউশন, সেই কনফিউশন দূর করার জন্য আমার দেওয়া এই দুটি ট্রিক্স আপনাদের খুব কাজে দেবে। এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আশা রাখছি আপনারা সবাই এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন। শুধু বিসিএস নয়, পার্টিসিপল এবং জিরান্ড নিয়ে প্রশ্ন বিসিএস ছাড়াও ব্যাংকের পরীক্ষা বা অন্যান্য নন ক্যাডার বা অন্যান্য যে কোনো নিয়োগ পরীক্ষাতেই এসে থাকে। তাই জিরান্ড এবং পার্টিসিপল কিভাবে চিনতে হয় সেই বিষয়টি জানা কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই। আমার এই লেকচারটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।